সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব টুঙ্গিপাড়ার মত বিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান। 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়। খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। দাবি মুক্তি দেয়া হোক কারাবন্দী দলীয় নেতাদের। বিদ্যুতের দাম উৎপাদনের সাথে সমন্বয় করা হবে জানালেন নসরুল হামিদ। প্রয়োজনে ঢাকা ও আশপাশের এলাকায় হবে লোডশেডিং। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন সম্ভব, তাই সমবায়ের ধারণা দেশ জুড়ে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে ছিল প্রধানমন্ত্রীর মত বিনিময় সভা। সেখানেই এসব কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, শক্তিশালী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। মাহফুজ মিঠুর ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। নিজ এলাকার সংসদ সদস্যকে এক নজর দেখতে সকাল থেকেই জাতির পিতার সমাধিসৌধে উপস্থিত ছিলেন হাজারো কর্মী। সেখানে পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। পরে ছোট বোন শেখ রেহানা সহ পিতার সমাধিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। এরপর টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে যান সরকার প্রধান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। দারিয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ে বসেন উদ্যোগ সংশ্লিষ্ট তৃণমূলের মানুষ। মনোযোগ দিয়ে সমবায় সদস্যদের কথা শোনেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে এখন থেকে সারা দেশেই সমবায়ের গুরুত্ব বেড়েছে, তাই আর্থসামাজিক উন্নয়নে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন তিনি। আমরা বিজয়ী নাগরিক, আমরা বিশ্বদর সবাই মাথা উঁচু করে চলবো, কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে? যে কারণে আমি আহ্বান করেছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইটের কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। একটা স্যাটেলাইটের মেয়াদ থেকে 15 বছর, আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে। আমাদের কিন্তু 15 বছর আগে আর একটা করতে হবে, নাহলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে, সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। পরিবেশ রক্ষায় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বানও জানান শেখ হাসিনা। পয়লা আসার থেকে প্রতিটি নাগরিক আপনারা 2-3টা করে যেটা পারেন গাছ লাগাবেন, যেটা আপনি আর্থিকভাবেও লাভবান হবেন, দেশের পরিবেশ রক্ষা পাবে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুমার নামাজের পর থেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় সমাবেশ স্থলে। বলেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতের সবাইকে বিনা অপরাধে জেলখানায় আটকাচ্ছে সরকার। সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলমান থাকবে, এমনটাও জানান তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
19টি শর্ত দিয়ে বিএনপিকে এই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বিএনপির সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, কখন নাগাদ শুরু হবে মূল সমাবেশ? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? এটি মূলত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্মসূচি এবং সে কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ইতিমধ্যেই জড়ো হয়েছেন নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এই কর্মসূচি, যেটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ঢাকা মহানগর দক্ষিণের যে সকল নেতাকর্মীরা কারাগারে অবস্থায় রয়েছেন তাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটির এক অংশ জুড়েই মূলত তাদের এই অবস্থান। এই সংক্ষিপ্ত একটি সমাবেশ এখন ইতিমধ্যে শুরু হয়েছে। ঠিক 4টা বাজার 2 মিনিট আগেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয় এবং সমাবেশ শেষে একটি মিছিলও করবেন নেতাকর্মীরা। যে মিছিলটি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুর হয়ে আবার নয়াপল্টনেই এসে শেষ হবে। অর্থাৎ এই কর্মসূচি বিএনপির কর্মসূচির কথা যদি বলতে চাই, যেটি 28 অক্টোবর পরে এটি তাদের প্রথম কোনো কর্মসূচি, যেটির আয়োজক ঢাকা মহানগরের কোনো একটি মহানগর বিএনপি এবং এর আগে 27 জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবার পর সংসদ বাতিলের দাবিতে তারা একটি কালো পতাকা মিছিল সমাবেশ করেছিল, মুক্তিযুদ্ধের সমাবেশ করেছিল এখানটায়। এরপর 1 মে সর্বশেষ মে দিবসের কর্মসূচি ছিল। বলা চলে তাদের যেই চলমান আন্দোলন সরকার পদত্যাগের 1 দফা দাবির, সেই দাবির পরিপ্রেক্ষিতে এটি কিন্তু কেবলমাত্র নেতাকর্মীদের মুক্তির দাবির কর্মসূচি, যেটি কোনো ধরনের সেই 1 দফার দাবির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় এমনটি। কিন্তু তারপরেও নেতাকর্মীরা বলছেন বা কেন্দ্রীয় নেতারাও বলছেন যে এই কর্মসূচির মধ্য দিয়ে আসলে নতুন করে তাদের যে চলমান আন্দোলন সরকার পদত্যাগের 1 দফা দাবির, সেই আন্দোলন আরও বেশি গতি আসবে। আগামীকাল এখানটাতেই যুব দলেরও একটি সমাবেশ কর্মসূচি রয়েছে এবং সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণারও এক ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। বাকি আসলে অপেক্ষার এবং এখন এই যে সমাবেশটি চলছে, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 26 এপ্রিল, তাপপ্রবাহের মধ্যে সেটি স্থগিত করে আবার নতুন করে এই তারিখ ঘোষণা এবং এখানটায় এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই সমাবেশ শেষে মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটাবেন। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রয়োজনে ঢাকা ও আশপাশের এলাকায় লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, বিদ্যুতের দাম উৎপাদনের সাথে সমন্বয় করা হবে। আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে। প্রতি মাসে তেলের দাম বাড়বে বা কমবে বলেও জানান তিনি। বিদ্যুতের লোডশেডিং রাজধানীতে তেমন না হলেও দেশের অন্যান্য এলাকায় ভোগান্তিতে আছে মানুষ। গেল হিটওয়েভে সেটা ছিল মারাত্মক। সামনের দিনে হিটওয়েভের আশঙ্কা থাকলেও সেটা মোকাবেলায় প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী। আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। কিছুটা যদি করতে হয়, যদি আমাদের প্রয়োজন হয়, আর আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা তো প্রস্তুত। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। তিনি জানান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং নেপাল থেকে আমদানির বিদ্যুৎ পাওয়া যাবে সামনে। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার পাওয়ার থেকে। আগামী মাসের মধ্যে আমরা নেপালের 40 মেগাওয়াট বিদ্যুৎও সঞ্চালন লাইনে নিয়ে আসতে পারবো। নসরুল হামিদ বলেন, প্রতি মাসেই তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে। প্রতি মাসে বাড়বে কমবে, এটা হলো তেলের ব্যাপারে। আর বিদ্যুতের ব্যাপারে আমরা সমন্বয় করব আমাদের কষ্টের সাথে। প্রতিমন্ত্রী জানান, ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে। আনইন্টারাপ্টেড পাওয়ার 2026 থেকে 27-এর মধ্যে আমরা ধরে নিতে পারি একটা উন্নত বিশ্বের যেরকমভাবে পাওয়ার সঞ্চালন হয় সেটা আমরা করতে পারব। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
আল্লাহর ঘরের মেহমান হতে হাজার হাজার মুসল্লিকে বরণ করে নিচ্ছে আশকোনা হজ ক্যাম্প। পবিত্র হজ পালনে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। এখন পর্যন্ত 9টির মধ্যে দুপুর পর্যন্ত 6টি ফ্লাইট ছেড়ে গেছে। হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনায় আলাদা প্রস্তুতিও রেখেছেন সংশ্লিষ্টরা। বান্দার আকুল হাজিরার শব্দমালা যেন এভাবেই যাচ্ছে আল্লাহর পরশ পানে। পাড়ি দিতে হবে 5000 কিলোমিটার। তাতে কি, আল্লাহ তো বান্দার ডাক শুনতে পান সব সময়। এভাবেই মুখরিত আশকোনার হজ ক্যাম্প। আল্লাহর ঘর নিজ চোখে দেখা, মহানবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম করতে পারার আনন্দ তাই হজ যাত্রীদের চোখে মুখে। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাকের দরবারে যাব, যাতে আল্লাহ পাক আমাদের সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। কিছু কিছু জিনিস হয়তো ঠিক করলে আমি মনে করব হজ যাত্রীরা অনেক উপকৃত হবে। আগে আগে যেতে পারার সৌভাগ্যে আনন্দিত যাত্রীরা। ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই ইমিগ্রেশন শুরু হলেও কারণেই বিন্দুমাত্র ক্লান্তি। এহরামে কাবার পরার চেয়ে আনন্দ, তৃপ্তি, অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন, এই ঘরে যারা তোয়াফ করবে তাদের হেফাজত মহান আল্লাহ নিজে করবে। ইউএসএ থেকে আসছি হজ করার জন্যই। এত ভালোভাবে এই বছর হজের নিয়ম কানুনগুলি পালন করা হচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। হজ যাত্রা নির্বিঘ্ন করতে যারা ব্যস্ত তারাও জানালেন সার্বিক প্রস্তুতির কথা। আমরা চেষ্টা করেছি যে বাসাগুলো ভাড়া নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট গাইড যেন ওই বাড়িতেই অবস্থান করেন। এমনকি আমরা এটাও চেষ্টা করছি যে ওই ফ্লোরে অবস্থান করেন, যাতে 44 জন হজযাত্রী আছেন তাদেরকে সাথে নিয়ে চলতে পারেন। কারোর দ্বারাই যদি কোনো হজযাত্রী কষ্ট পান, তার অধিকার লঙ্ঘিত হয় অথবা তিনি প্রতারিত হন, তাহলে যিনি প্রতারণার আশ্রয় নেবেন তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে 9টি ফ্লাইট। হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হজেই বেড়ে যায় দোয়া কবুলের সম্ভাবনা। আর যারা হজ করতে যান তারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আশকোনা হজ ক্যাম্পে এসে যারা মক্কার মুসাফির হতে চলছেন তাদের সবার এখন একটাই চাওয়া, কবুল যেন হয় তাদের এই বহু আকাঙ্ক্ষিত আমল। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সংঘাত, বিরোধ কিছুই, আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ। শান্তিপূর্ণভাবে আমরা শুরু করেছি, শেষ করেছি। এখন আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সভা মানেই সন্ত্রাস, বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য, সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা। এটা আমরা 28 অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছে, আন্দোলন করেছে। আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। দর্শক, যৌথ সভা শেষে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জুমার নামাজের পর ইসরায়েলি আগ্রাসন বন্ধে সংগঠনের নেতাকর্মীরা স্লোগান তোলেন। এ সময় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। তিনি আরও বলেন, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রস্তুত। এ সময় গাজাবাসীর সহায়তায় একটি সংস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসক টিম পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান ফয়জুল করিম। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জন এবং নিষিদ্ধের দাবি তোলেন। পরে একটি বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। বায়তুল মোকাররমের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয়
পল্টন মোড়ে। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে মানিকগঞ্জে। দুপুর 11:15টায় হেলিকপ্টারে তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তৃতীয় দফা জানাজা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শেওতা কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে আসিম জাওয়াদকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত। বৃহস্পতিবার রাতে আকমল আলী রোড এলাকায় হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় মেহেদী ও তার বন্ধু রিফাত রিকশাযোগে যাচ্ছিল। এ সময় রিকশা থামিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পথচারীরা চিৎকার শুনে এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহেদীর। হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের অবস্থাও সংকটাপন্ন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভোলায় বার্জের ধাক্কায় ট্রলার ডুবিতে প্রাণ হারালেন এক জেলে। ভোরে মেঘনা নদীর কাঠের মাথা ও তুলাতুলির মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায় 2 ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল হারুন। জাল ফেলার সময় দাঁড়িয়ে থাকা একটি বার্জের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। রুবেল ও জুয়েলকে উদ্ধার করে স্থানীয়রা। তবে নিখোঁজ ছিলেন বাবা হারুন। পরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। বার্জটি জব্দ করেছে নৌপুলিশ। আমার বাইরে খুঁজেল লাভ আমরা 3 জনের একজনও বাসুম ডেটার মধ্যে তাহলে এটা দিলাম বা আর ছড়া আমরা বাসুম ডেটার মধ্যে 3। এরপরে আমার ভাই লাভ দিছে। আমার ভাই মনে হয় ঢাল টাল ফেসে পড়ছে মনে হয় ল্যাপটপ কিছু দিতে পারেনি। এই যে নিচের দিকে এরপরে ওডুক জায়গায় যে টান দিছি এর উপরে দিয়ে এই জালের লগে বাজ্যা মরিয়া রয়েছে।